হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে সবার? হ্যালো। শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। দেখো, আজকে আমাদের একটা টপিক আজকে পড়াবো লিটারেচার থেকে। আমাদের সংস্কৃতের একটা অংশে গ্রামার আর একটা অংশে লিটারেচার। আমরা এসএলএসটির যে সিলেবাসটা দেখেছি তাতে আমরা দেখেছি। সদানন্দ আজকে নতুন তুমি। দেখো, পুরাণের আজকে আমরা কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। পুরাণের কিছুটা অংশ আমাদের পাঠ্য। দেখো, পুরাণ শব্দটা আমাদের পৌরাণিক সাহিত্য যেটা আছে, সাহিত্যের ইতিহাসের পৌরাণিক সাহিত্য বা পুরাণের একটা বড় অংশ। আমাদের সাহিত্যের ইতিহাসের বৈদিক সাহিত্য একটা ভাগ, আর একটার মধ্যে আমাদের রয়েছে লৌকিক সাহিত্য, যেমন রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা। লোক এবং পৌরাণিক সাহিত্যের মধ্যে রয়েছে পুরাণ, পুরাণের উপপুরাণ, পুরাণ শব্দের অর্থ, বিভিন্ন পুরাণের লক্ষণ, তাদের পুরাণের সমস্ত কিছু, ক্ষুদ্রতম পুরাণ বা পুরো পুরাণের ডিটেলস বিষয়ে আমরা পৌরাণিক সাহিত্য পড়ব। এছাড়াও আমার কি রয়েছে, কাব্য সাহিত্য। এখন আমাদের শুরু হয়নি কাব্য সাহিত্য। আর রয়েছে নাট্য সাহিত্য। একটা নাট্য সাহিত্য একটা বড় অংশ আমরা করব। এই অংশটা শেষ করে নিয়ে আমরা নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য এগুলো পরপর পড়বো। বৈদিক সাহিত্যের কিছুটা অংশ পড়েছি, এখন আমি পড়াবো। বৈদিক সাহিত্য পুরোটা শেষ হয়নি পড়ানো। এছাড়াও আমার রয়েছে কি, গদ্য সাহিত্য, ঐতিহাসিক কাব্য, চম্পু কাব্য। গদ্য সাহিত্যের মধ্যে বিভিন্ন গদ্য কাব্যগুলোর রচয়িতা এবং তাদের সাহিত্যগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা আমরা পড়বো। তাছাড়া রয়েছে ঐতিহাসিক কাব্য, চম্পু কাব্য, কথা সাহিত্য এবং প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান তথা জ্যোতিষশাস্ত্র বিষয়ক কিছু আলোচনাও আমরা এই সাহিত্যের ইতিহাস অংশে পড়ব। আজকে আমাদের এই লিটারেচার পার্টের মধ্যে পৌরাণিক সাহিত্যের একটা অংশ রেখেছি, পুরাণ। আচ্ছা, তোমরা যে অনেকেই এই ক্লাসটা কিছুটা করেছো, যেমন রিম্পা, মনীষা এরা করেছো, আর আজকে ইমরান, সদানন্দ এরা করছো। দেখো, আমরা যে পুরাণের অংশটা পড়বো তার মধ্যে আমাকে বলো তো রিম্পা, পুরাণ কাকে বলে? রিম্পা? মনীষা? ম্যাম বলবো। বলো। হ্যাঁ, আসলে পুরাণ কথার অর্থ হলো পৌরাণিক ঘটনাবলী বা পুরনো যে ঘটনা সেটা নিয়ে পুরাণ তৈরি হয়। পুরাণ ও পুরাণের মধ্যে পুরাতন পুরাতন ওই পুরাতন যুগের বা পুরানো যুগের যে ঐতিহ্য, দর্শন বা অর্থনীতি বা তাদের যে আচার, বিভিন্ন ধরনের আচার আচরণ, ধর্মীয় যে সব ব্যাপারগুলো আছে সেগুলো বর্ণিত হয় পুরাণের মধ্যে। এক কথায়, ঠিক আছে, এক কথায় পুরাণ সম্বন্ধে আমরা কি দেখবো? পুরাণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি, পুরাকালীন। পুরাণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পুরাকালীন। দেখো,
পুরাণ আমাদের ভারতের থেকে আমরা কি কি জানতে পারি? যে পুরাণই হোক, ধরো আমাদের কাছে আমরা যে সকল পুরাণগুলো পড়ি, ওভারঅল তার থেকে আমাদের ধারণা কি হয়? ভারতের দর্শন, অর্থনীতি সম্পর্কে একটা ওভারঅল ধারণা আমরা পুরাণের মধ্যে থেকে জানতে পারি। দেখো, রামায়ণ মহাভারত আমার লৌকিক সাহিত্যের মধ্যে পড়লেও পুরাণ সাহিত্য রামায়ণ মহাভারতের দ্বারা প্রভাবিত। বেশ কিছু অংশ আমরা পুরাণের ছোঁয়া পাই, বা রামায়ণ মহাভারতের কিছু টাচ এই পুরাণের মধ্যে পাই। প্রথমে এসো আমরা অথর্ববেদে পুরাণ সম্বন্ধে কি বলা হয়েছে একটু দেখি। দেখো, যে যজ্ঞীয় উদ্দিষ্ট, যে ঋক প্রভৃতি থেকে বেদের সঙ্গে সাযুজ্যতেই আমাদের পুরাণের উৎপত্তি। কি কি? ঋচ সমান সমানি চন্দ্রাংশে পুরাণং যজুষা সহ উচ্ছিষ্টার যজ্ঞিরের স্বার্থে নিবেদিরা দিবিশ্রিয়া। অর্থাৎ ঋক, সাম, ছন্দ, পুরাণ এর এই উদ্দিষ্ট থেকে যজ্ঞের অবশেষ। যজ্ঞীয় উচ্ছিষ্ট কথার অর্থ কি? যজ্ঞীয় উচ্ছিষ্ট কি? যজ্ঞের যে অবশেষ থেকে, অথবা যৌন যে পরমাত্মা থেকে আমাদের সমুৎপন্ন অংশই আমাদের বেদ পুরাণে নিহিত আছে। যেমন ঋক, সাম, যজু ইত্যাদি বেদের থেকেও বলা হয়েছে পুরাণের সৃষ্টি। কেন? দেখো, যে ঋক, সাম থেকে আমাদের ঋক, সাম, যজু এই বিষয়টা থেকে পুরাণের দ্বারা কিভাবে উৎপত্তি আমরা বেদের ক্লাসে জেনেছি। দেখো, ঋগ্বেদ থেকে আমরা একটা মন্ত্রগুলো পেয়েছি, সামবেদ থেকে তার মধ্যে সুর মিলিয়ে গীত হতো, এবং যজ্ঞ থেকে বা যজুর্বেদ থেকে যজ্ঞীয় প্রণালীগুলো জানতে পেরেছি। এক কথায় যজ্ঞের অবশেষ থেকে আমাদের পরমাত্মা তথা ঈশ্বরের উৎপত্তি মনে করা হয় পৌরাণিক সাহিত্য মতে, যদিও ক্ষেত্র বিশেষে এর আমরা আলাদা আলাদা ভ্যারিয়েশন দেখবো। দেখো, আমাদের ব্রাহ্মণ গ্রন্থে আবার কি বলা হয়েছে, যে পুরাণের সৃষ্টি বিষয়ে যে উপনিষদ, উপনিষদ গ্রন্থে বিভিন্ন ধর্মসূত্র তথা সাহিত্য গ্রন্থে সবরস্বামী, কুমারীর ভট্ট, শঙ্করাচার্য প্রমুখরাও ভাষ্যকরদের রচনায় আমরা পুরাণকে বেদের টাইমিং হিসাবে বলা হয়েছে পুরাণ বেদের সমকালে। কেন এনারা বলেছেন? কারণ দেখো, পুরাণের ভাষা, পুরাণের রচনাকাল, রচনা স্টাইল, একচোটায় পুরাণের মধ্যে যে রচনার ভাষা তথা স্টাইল, ছন্দ, ভাগ, সেগুলো দেখে এনাদের মনে হয়েছে যে বেদের সমসাময়িক পুরাণ। এসো এবার একটা বিষয় দেখি আমরা, যে পুরাণ আমাদের দেখো, পুরাণের প্রধানত কটা ভাগ আমাকে কে বলতে পারবে? ইমরান? বলতে পারবে? ম্যাম, পুরাণকে দুই ভাগে ভাগ করা যায়, পুরাণ আহ, আর উপপুরাণ। মহাপুরাণ আর উপপুরাণ। উপপুরাণ। পুরাণের দুটো ভাগ, কি কি? মহাপুরাণ আর উপপুরাণ। দেখো, দুটো ভাগ, মহাপুরাণ এবং উপপুরাণ। মহাপুরাণ আর উপপুরাণ, দেখো আমাদের মহাপুরাণ আর উপপুরাণে কিন্তু একটা দুটো সংখ্যায় নেই। আমাদের যে সমস্ত পুরাণ আমাদের কাছে উপলব্ধ হয়েছে, মহাভারতের পর্বগুলোর মতো 18টা মহাপুরাণ আছে। নামগুলো আমরা পড়বো। মহাপুরাণের সংখ্যা কটা? 18টা। উপপুরাণটা আমরা পরে দেখছি। দেখো, মহাপুরাণের সংখ্যা 18টা। কি কি উপপুরাণ? একদম। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন পুরাণগুলো পড়বে, এই পুরাণগুলো কিন্তু সিকোয়েন্স মেনটেন করে পড়তে হবে। যে কটাই মেনটেন করো, সিকোয়েন্স মেনটেন করে পড়তে হবে। মানে একটা ব্রহ্মপুরাণ, তারপরে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এইভাবে নয়, পরপর মেনটেন করে পড়বে। আমি এর একটা তোমাদের শ্লোক আছে, সেই শ্লোকটাও দেখিয়ে বলে দেবো কি কি। দেখো, আগে দেখে নাও পুরাণগুলো কি আছে। ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ,
শিব পুরাণ, ভাগবত পুরাণ এবং নারদীয় পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্ধ পুরাণ এবং বামন পুরাণ, এছাড়াও মৎস্য, গরুড় পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ, কুর্ম পুরাণ একটা আছে এবং অগ্নি পুরাণ আছে। দেখো এক্ষেত্রে একটা শ্লোক আছে মনে রাখার জন্য। কি কি শ্লোক আছে? ম দয়ং, ম দয়ং মানে ম দিয়ে দুটো, ভ দয়ং চৈব, ব্র বয় রফলা, ব্র ত্রয়ং, ব চতুষ্টয়ং, অনাপলিঙ্গ, কৃষ্কানি পুরাণানি পৃথক পৃথক। এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে আমরা 18টা পুরাণ একেবারে ইজি মনে রাখতে পারবো পরপর। কি কি দেখো, ম অক্ষরে দুটো পুরাণ কি কি লিখেছি? মৎস্য পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ। ভ অক্ষরে আমাদের দুটো পুরাণ কি কি আছে? ভাগবত পুরাণ এবং ভবিষ্য পুরাণ। বয়রফলা দিয়ে কি কি আছে? ব্রহ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। এটা কিন্তু একটু কেয়ারফুলি মনে রেখো যে বয়রফলা, হ্যাঁ বয়রফলা আর ব দুটো তফাৎ আছে দেখো। বতে আমরা চারটে দেখি, কি কি? বামন, বিষ্ণু, বায়ু এবং বরাহ পুরাণ। দেখো পুরাণ প্রাচীন ভারতের থেকে আমাদের যে আচরণ ইত্যাদি বৈচিত্র্যময় বিষয়ে সাংস্কৃতিক জীবনে আমাদের পুরাণের মর্যাদা মেলে। অর্থাৎ এই যে বিষয়গুলো আছে, এই যে পুরাণের বিষয়গুলো, তার মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষের জীবনাদর্শন বলতে গেলে বুঝতে পারি। এবং বর্তমান সমাজেরও কিছু জিনিস আছে যেগুলো আমরা পুরাণের সময়কালের সাথে একদম মিল পাই। আমরা আসবো যখন পরপর পড়বো তখন আমি পড়বো। আচ্ছা বাকি কি রইল আমার? এই যে অনাপলি কৃষ্ণ, অনাপলিঙ্গ কৃষ্ণ। দেখো অ দিয়ে অগ্নি পুরাণ, না এই না কথাটা কি দিয়ে আসছে? না দিয়ে নারদীয় পুরাণ, প দিয়ে পদ্ম পুরাণ, লি দিয়ে লিঙ্গ পুরাণ এবং গ দিয়ে গরুণ পুরাণ। কৃষ্ণ কথাটা কৃ দিয়ে কুর্ম পুরাণ এবং স্ক দিয়ে স্কন্ধ পুরাণ। এই হলো আমার 18টা মহাপুরাণ। এই 18টা মহাপুরাণের নাম পরপর মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি বিষয়বস্তু নাও আসে তখন যে কোনো একটা পুরাণের নাম দিয়ে দেওয়া হয়, বলা হয় এটা কি মহাপুরাণ বা উপপুরাণ, বা পুরাণের নামগুলো দিয়ে জিজ্ঞেস করা হয় যে এটা কোন পুরাণ, মহাপুরাণ না উপপুরাণ বা কত নম্বর পুরাণ, এরকম দিয়ে দেয়। দেখো এবার উপপুরাণের নামগুলো একটু জেনে নিই আমরা। দেখো উপপুরাণ 18টা, মহাপুরাণ এবং উপপুরাণ দুটো 18টা। উপপুরাণ গুলো কি কি নামগুলো দেখো, একদম ইজি। কি কি আছে দেখো? সনত কুমার, নরসিংহ বা নৃসিংহ, বায়ু পুরাণ, শিবধর্ম পুরাণ, আশ্চর্য, নারদ, নন্দী, কেশর। আচ্ছা কেশর আর কেশর দুটো একটু কেয়ারফুলি পড়ো। কপিল, বরুণ, শাম্ব এবং কালিকা, মহেশ্বর, কল্কি, দেবী, পরাশর, মরীচি, সূর্য এবং ভাস্কর। এই কটা উপপুরাণ আমার। যখন নামগুলো পড়বে একটু লিখে লিখে পড়বে, না হলে কিন্তু মনে থাকবে না। দেখো পুরাণের আমার এই যে নাম কটা বললাম, তিনজন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মনীষা, রিম্পা, মনীষা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ম্যাম বলুন। দেখো মহাপুরাণ এবং
মহাপুরাণের সাথে উপপুরাণের কোন নামে কোনটা মিল আছে রিম্পা? বায়ু পুরাণ। বায়ু পুরাণ, একদম। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, দেখো আমি যখন মহাপুরাণগুলো আগের দিন বিষয়বস্তু কিছু লিখিয়েও ছিলাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, 8টা লেখানো হয়েছিল। হ্যাঁ, 8টা লেখানো হয়েছে। আমি পরের দিন ক্লাসে পুরোটা করিয়ে দেবো। দেখো এই বায়ু যে কটার বিষয়বস্তু লিখিয়েছিলাম এবং আরো কিছু তোমাদের নোটসও আমি একসাথে মিলিয়ে দিয়ে দেবো। দেখো পুরাণের কিছু লক্ষণ আমরা এবার দেখে নিই। দেখো লক্ষণগুলো কি কি, আমি যেটুকুনি নোট দেবো একদম টু দা পয়েন্ট নোট দিচ্ছি, পড়ে ফেলবে। দেখো পুরাণের কটা লক্ষণ আছে আমাদের, কি কি? পুরাণের লক্ষণ কটা? 5টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরাণের লক্ষণ কটা? 5টা। পুরাণের লক্ষণ কি কি? স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, দেবতা এবং ঋষিদের। এই বংশ কথার অর্থ দেবতা এবং ঋষিদের উভয়ের বংশ বর্ণনা। তোমাদের আমি বিষয়বস্তু লেখাতে গিয়ে লিখিয়েছিলাম এটা, যে সমস্ত থিমগুলো আছে তাতে দেবতা ও ঋষিদের বংশ বর্ণনা আছে, কারণ দেবতা ঋষিদের বিভিন্ন আলাপ আলোচনা আমাদের পুরাণের মধ্যে করা হয়, যেমন পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, প্রতিটার মধ্যে। আবার মন্বন্তর বা বংশানুচরিত বিভিন্ন রাজবংশের ইতিহাস, সেটা পরে আসবো, ওগুলো এখনো আমাদের পড়া হয়নি। দেখো আমরা ব্রহ্মপুরাণ সম্বন্ধে কিছুটা একটুখানি পড়ে দেখি আগে। ব্রহ্মপুরাণ দেখো, এখানে যেটুকুনি অংশ লিখেছি, দেখো তোমাদের ব্রহ্মপুরাণ সম্বন্ধে লেখানো হয়েছিল যারা ফার্স্ট ক্লাস করেছিলে? হ্যাঁ আচ্ছা, দেখো একটু লেখাটার সাথে দেখো তো মেলাও। দেখো বেদান্ত, একটু খাতা পেনটা বের করে রাখো, কিছু জিনিস লেখাবার আছে আজকে। দেখো বেদান্তে আমাদের ব্রহ্মের মহত্ব, হ্যাঁ ব্রহ্মের মহত্ব আমাদের যে সমস্ত অংশে প্রতিপাদিত হয়েছে তার মধ্যে ব্রহ্মপুরাণ উল্লেখযোগ্য। আমি প্রথমবারেই বলেছি যে কিছু কিছু মানুষ বেদ থেকে পুরাণের উৎপত্তি বলেছেন, এবং বেদের সাথে পুরাণের উৎপত্তিগত যে মিল, তাতে বেদান্ত থাকবে না এরকম কোনো কথাই নয়, কারণ বেদান্ত কথার অপর নাম হচ্ছে উপনিষদ, আমরা আগের দিন কিছুটা পড়েছি। দেখো পুরাণের মধ্যে আমাদের কত, এই পুরাণের প্রভাব এবং মহত্ব আমাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগে। এর অধ্যায় সংখ্যা কত? 245টা। এবং এই পুরাণের শ্লোক কতগুলো আছে আমি শর্ট করেও আজকের এই যে কটা অংশ পড়লে তার শর্ট প্রশ্ন কিছু নিচে রেখেছি। দেখো এই পুরাণে কতগুলো শ্লোক আছে? 13,783টা। কতগুলো শ্লোক বললাম? 13,783টা শ্লোক আছে আমার এই ব্রহ্মপুরাণে। কিন্তু একে আমরা বলতে পারবো না যে ব্রহ্মপুরাণ সব থেকে বড় পুরাণ। পরে আসবো যে কেন বলবো না। দেখো লক্ষণের যে স্বর্গ বর্ণনাগুলো করা হয়েছে তার মধ্যে সূর্যবংশ ও চন্দ্রবংশের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই ব্রহ্মপুরাণের মধ্যে আছে। দেখো সূর্যবংশ আর চন্দ্রবংশের সংক্ষিপ্ত বিবরণ, সূর্যবংশের মিল আমরা আবার কোথায় শুনেছি? সূর্যবংশীয় নৃপতির নাম কি কেউ বলতে পারবে? তোমরা শুনেছো, পড়েওছো? দশরথ, রাজা দশরথ, যার নাম আমরা রামায়ণে পড়েছি। এছাড়া
পরবর্তী ক্ষেত্রে আমরা মার্কণ্ডেয় বা জগতের শাসনকর্তা যজ্ঞময় বিভিন্ন আখ্যানাদি থেকে এর উপাখ্যানতে স্থান পেয়েছে। এছাড়াও এই পুরাণে 66তম অধ্যায়ে, এটা আমি লিখিয়েছিলাম আশা করি, 66তম অধ্যায়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা বা রথযাত্রার বর্ণনা পাওয়া যায়। এবং এই রথযাত্রা বা স্নান যাত্রার উৎসব আমাদের এখনো পরিলক্ষিত হয় বা এখনো অনুষ্ঠিত হয় এর মধ্যে। দেখো, স্কন্ধ পুরাণকে বলা হয় সব থেকে বড় পুরাণ, কারণ এর শ্লোক সংখ্যা অনেক বেশি। আসবো, দেখো, স্কন্ধ পুরাণ ব্যতীত পুরাণ জগতে পদ্ম পুরাণ সব থেকে বৃহত্তম। খুব এই লাইনটা একটুখানি কেয়ারফুলি পড়বে, যে স্কন্দ পুরাণ ব্যতীত কখনোই কিন্তু পদ্ম পুরাণকে তুমি বলতে পারো না সব থেকে বড় পুরাণ। সব থেকে বড় পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ ছাড়া তারপরে যদি শ্লোক সংখ্যার দিক থেকে বিচার করা হয়, তারপরে আসে পদ্ম পুরাণ। এবং এর শ্লোক সংখ্যা বলা হয় যে 10,000। এই পুরাণ 6টি খণ্ডে বিভক্ত। এবং কি কি? আদি, ভূমি, ব্রহ্মখণ্ড এবং পাতাল খণ্ড। দেখো, আদি খণ্ড, ভূমি খণ্ড এবং পাতাল খণ্ড বা সৃষ্টি খণ্ড এবং উত্তরাখণ্ড, এই 9টা খণ্ড। মনীষা মিউট করে ক্লাস করো। দেখো, পুরাণ 6টি খণ্ডে বিভক্ত। কি কি? আদি খণ্ড, ভূমিখণ্ড, ব্রহ্ম, পাতাল এবং সৃষ্টিখণ্ড। এই যে এই কটা খণ্ড আছে, পরীক্ষাতে তোমাদের একটা তুলে দেয়, দিয়ে বলা হয় এটি কোন পুরাণের অন্তর্গত। পরীক্ষাতে একটা তুলে দেওয়া হয়, দিয়ে বলা হয় কোন পুরাণের অন্তর্গত। যারা মাদ্রাসা সার্ভিস দেবে, একটুখানি কেয়ারফুলি পড়ো। এবং এর মধ্যে যে বিভিন্ন মুনি ঋষি ও যে আলোচনা করা হয়েছে, তার মধ্যে মোক্ষ প্রাপ্তি এবং মার্গ, সমুদ্র মন্থন, রাজা পৃথু সম্বন্ধে আমি একটু কিছু তোমাদের পরের ক্লাসে বা এই বিষয় সম্বন্ধে আমি আরেকটু তোমাদের বলে দেবো। বিভিন্ন দেবতা, মার্কণ্ডেয় কাহিনী, সমস্ত কিছু, কার্তিকের জন্ম সুন্দরভাবে এখানে বর্ণিত হয়েছে। এই পদ্ম পুরাণের বেদান্ত দর্শন এই পদ্ম পুরাণের প্রধান অংশ। দেখো, বিষ্ণু পুরাণ সম্পর্কে আমরা কি বলবো? ওই যে দুটো পুরাণ আমি দেখেছি, বায়ু পুরাণ এবং পদ্ম পুরাণ, তোমরা ইমরান এই নোটটা পাওনি, তাই তো? আচ্ছা, আমি এই নোটটা তোমাদের বৃহস্পতিবার ক্লাস করিয়ে গোটা পুরাণের নোট শুক্রবারের মধ্যে দিয়ে দেবো। শুক্র শনিবারে তোমরা পুরাণের একটা কমপ্লিট ভালো সমস্ত কিছু নোট পেয়ে যাবে এবং পুরাণটা তৈরি করে ফেলবে। বৃহস্পতিবার ক্লাসটা করাই, তার আগে আমার একটা পরীক্ষা নেওয়ার আছে, সেটাও করাবো। দেখো, পুরাণের মধ্যে বৈষ্ণব দর্শনের আমরা মূল অবলম্বন। এগুলোর মধ্যে এখানে মুখস্থ করার মতন কিছু নেই। এই বিষয়গুলো মুখস্থ করবে না, একটু ট্রিকফুলি পড়বে যাতে মনে থাকে। কি কি? বৈষ্ণব দর্শনের মূল অবলম্বন হলো কি? বিষ্ণু পুরাণ। এক্ষেত্রে তোমাদের বলতেই পারো যে তোমরা একটু মনে রাখতে পারো যে ম্যাম বিষ্ণু পুরাণ দিয়েছে মানে বৈষ্ণব দর্শন নয়, আমি ভাগবত পুরাণের মধ্যেও বৈষ্ণবের অংশ পাই। সেক্ষেত্রে দেখো যে বিষ্ণু পুরাণ আমাদের বৈষ্ণব দর্শনের মূল অবলম্বন। এছাড়া বৈষ্ণব ভক্তদের কাছে এই পুরাণ বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে সমাদৃত হয়। এবং আমাদের পুরাণে ভৌগোলিক তত্ত্ব, এই ক্ষেত্রে একটুখানি তোমরা বোঝো, ভৌগোলিক তত্ত্বের বিশদ আলোচনা আছে। তাহলে আমাদের কোনো সমালোচক বলেন যে এগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, কিন্তু যে পুরাণ ভৌগোলিক তত্ত্ব নিয়ে আলোচনা করে, অর্থাৎ বিভিন্ন তোমরা পরিষেবা বলো বা সীমান্ত বলো, সমস্ত কিছু বিষ্ণু পুরাণের মধ্যে নিহিত রয়েছে। তোমরা কোশ্চেন করতেই পারো ম্যাম সেখানে কি জিওগ্রাফির মতো নর্থ ইস্ট সাউথ? একদম, আমাদের দেশের পরিসীমা গুলো বর্ণনা করা হয়েছে, অমুক দেশের অমুক প্রান্তের সকল কিছু এই বিষ্ণু পুরাণের তত্ত্বের মধ্যে বিশাল আলোচনা আছে বিশদে।
এছাড়াও 4টে প্রসিদ্ধ আশ্রমের কর্তব্য, মানে কি আমাদের আশ্রমগুলো কি কি, 4টে আশ্রম কি বলা হয়, চতুরাশ্রমের নাম কে বলতে পারবে? দেখো 4টে আশ্রমের মধ্যে আমার কি কি পড়বো আমরা চতুরাশ্রমের মধ্যে? বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তো 4টে আশ্রম, কি তাই তো? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই সকল কিছু আমার এই পুরাণের মধ্যে নিহিত। দেখো এবার তোমাদের মধ্যে একটা কনফিউশন আসতেই পারে পৌরাণিক সাহিত্য এবং লৌকিক সাহিত্যের মধ্যে। দেখো যখন আমি পড়াবো আমি বারবারই প্রথমেই বলছি যে কখনো বিষয়টা যারা অনেকদিন বাদে পড়ছো বা বিষয়টা একসাথে পড়তে যাবে না, যাতে মিলিয়ে না ফেলো। পৌরাণিক সাহিত্য এবং লৌকিক সাহিত্যের মধ্যে একটার সাথে একটা এফেক্টেড এবং এগুলোর সাথে মিল আছে, কিন্তু কি মিল মানে হুবহু কপি পেস্ট এই বিষয়টা নেই, কি করতে হবে তার মধ্যে একটু একটু তফাৎ আছে। দেখো আমার এই 4টে আশ্রমের কর্তব্য সম্বন্ধে এই পুরাণে আলোকপাত করা হয়েছে বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণ শুধুমাত্র বৈষ্ণব দর্শন নয়, তাতে আমাদের গার্হস্থ্য বা বাস্তবিক জীবন, সামাজিক জীবন সম্বন্ধে বিষ্ণু পুরাণে আলোকিত করা হয়েছে। এক কথায় বৈষ্ণব দর্শনের সাথে সাথে সামাজিক বিষয়বস্তু এর মধ্যে আলোচনা আছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক চরিত্রের বর্ণনা আমরা বিষ্ণু পুরাণে দেখতে পাই। অলৌকিক চরিত্রের বর্ণনা দেখো এই পুরাণের মধ্যে রস আস্বাদন করে বৈষ্ণব ভক্তরা বিভিন্ন আত্মহারা হয়ে পড়েন। এখানে একটা জাস্ট এটা কাব্যিক কথা, এর বিষয় নয়। দেখো একটা কাব্যকে রসবোধ করতে গেলে আমার কিছু কিছু এক্সট্রা জিনিস পরবর্তী ক্ষেত্রে অ্যাড করা হয়েছে, যেটা বলা হয়, যেটা কিন্তু প্রকৃত অর্থে পুরাণের মধ্যে নেই, কিন্তু কি তাকে রসবোধ করে সর্বজন গ্রাহ্য করে তুলতে কিছু কিছু মিলিয়ে জিনিস পরবর্তী ক্ষেত্রে অ্যাড করা হয়েছে, যার বেশিরভাগ অংশই এই অ্যাকচুয়াল বিষয়টা থেকে আলাদা। দেখো বায়ু পুরাণ, এই যে এটা লিখিয়েছিলাম আমি বায়ু পুরাণের 4টে অংশ। না ম্যাম, এটা লেখানো হয়নি, শুধুমাত্র জিস্টটুকু লেখানো হয়েছে কি ছিল এই আচ্ছা জিনিস। ঠিক আছে, আমি পুরো নোটটাই দিয়ে দেবো। দেখো বায়ু পুরাণের মধ্যে আমাদের 4টে ভাগ আছে। হ্যাঁ, এবার আমাকে তোমরা প্রশ্ন করতে পারো ম্যাম এসএসসির মধ্যে কি এত ডিটেলসে প্রশ্ন আসবে? হ্যাঁ, আসার চান্স আছে। তোমাদের যখন বিষয়টা ইনক্লুড আছে তাহলে ওরা ডিটেলস প্রশ্ন করলে কিন্তু কখনোই বলা যাবে না এটা সিলেবাসের বাইরে, তাই জন্য আমাকে ডিটেলসেই পড়তে হবে। শর্টকাট মেথডে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, আর নেইও। শর্টকাট মেথডে পরীক্ষা দিতে গেলে ওই হাফ নাম্বার পাওয়া যাবে। এখন দেখো কি কি আছে, আমার 4টে পাদ আছে এবং কিছু কিছু এখনো তোমাদের আমি এর উক্তিগুলো করাইনি, কি প্রতিটার কিছু কিছু উক্তি আলাদা আলাদা করাবো। দেখো কি কি আছে, প্রক্রিয়া, অনুষঙ্গ, উপোদ্ঘাত এবং উপসংহার। আমার 4টে পাদ কি কি, প্রক্রিয়া, অনুষঙ্গ, উপোদ্ঘাত, উপসংহার। বায়ু পুরাণ যেটা রচিত হয়েছে 4টে অংশ, এই পুরাণে মোট 112টা অধ্যায় আছে। 112টা অধ্যায় আছে এবং 11,000 শ্লোক আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা এই পুরাণে 4টি আশ্রম বিষয়ে আলোচনা করা হয়েছে। দেখো আমরা বিষ্ণু পুরাণে 4টি আশ্রমের কর্তব্য সম্বন্ধে জেনেছি এবং বায়ু পুরাণের মধ্যেও 4টি আশ্রম আলোচনা করা হয়েছে। তোমরা এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমাকে করতেই পারো যে ম্যাম এই যে পুরাণগুলো, দেখো পুরাণগুলোর টাইমিং বা পুরাণগুলো আজ এটা কাল এটা এইভাবে রচনা হয়নি বা রচনা হয়নি, এর মধ্যে রচনার অনেক টাইম গ্যাপ আছে এবং রচনার মধ্যে কিছু কিছু অংশে মিল আছে, বা এই পুরাণের যখন ভাষাগুলো দেখা যায় তখন কিছুটা মিল থাকলেও পরবর্তী ক্ষেত্রে যত আমরা পিছনের দিকে আসব ভাষাগুলো তত ইজি হয়েছে। এবং আমরা যখন উপপুরাণ আলোচিত হবে দেখবে উপপুরাণগুলোর মধ্যে এই মহাপুরাণের বেশ কিছু পাঠ মিল পাবে তুমি।
দেখো, ভাগবত পুরাণের 12টি স্কন্ধে বিভক্ত। আর একবার বলে রাখি, ভাগ কোন কিরম ভাবে আমরা একটু দেখে পড়বো। প্রতিটা পুরাণের মধ্যে সবাইকেই কিন্তু ভাগগুলোকে কোথাও অধ্যায় বলা হয়েছে, কোথাও স্কন্ধ বলা হয়েছে, কোথাও পাদ বলা হয়েছে, কোথায় কোনটা বলা হয়েছে, এইটা একটু কেয়ারফুলি দেখতে হবে। কেননা ভুলের চান্স এই অংশই। ওরা কিন্তু এইগুলোর ক্ষেত্রেই এই ধরনের প্রশ্নই হবে তোমাদের, যাতে এইগুলো মিলিয়ে মিশিয়ে ফেলো। এবং একটা দিয়ে পরপর চারটে একই দিল, ধরো কোথাও দিল 12টা স্কন্ধ, 12টা পাদ, 12টা অধ্যায়, যাতে ভুলের চান্সটা বেশি হোক। তাই জন্য যেটা পড়বে একদম দেখে পড়বো। দেখো, দার্শনিক ক্ষেত্রে এর মূল্যবোধে বল্লভাচার্য একে বেদব্যাসের সমাধিস্থ বাণী বলে উল্লেখ করেছেন। আচ্ছা, বেদব্যাস কে, কে বলতে পারবে? ম্যাম, মহাভারতের রচয়িতা। মহাভারতের রচয়িতা। মহাভারতের রচয়িতা। আচ্ছা, আমাকে বলো তো বেদব্যাসের পুরো নাম কি, রিম্পা? বলো, ভুল হোক বলো। পারবো না ম্যাম। দেখো, এক কথায় বলে দিলে পারবো না। ইমরান? ম্যাম, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আরেকবার বলো, কেটে গেল। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। একদম, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। নামটা লিখে রাখো। আমি তো জানি বেদব্যাস মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন দিয়েছে, ও আমার চেনা লোক নয়, ব্যাস। আর একটা রসগোল্লা খাতার বাইরে যাবে না। আচ্ছা, কোথাও কোথাও বেদব্যাসকে কিন্তু ব্যাসদেবও বলা হয়, ওই একই লোক। তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। দেখো, আমরা এই পুরাণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব। দেখো, আমাদের সংস্কৃত সাহিত্যে তোমরা যদি কেউ ভট্টি কাব্য, তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছো তো, ভট্টি কাব্য ছিল সবার সিলেবাসে। কবি ভট্টির লেখা ভট্টি কাব্য পড়েছো? সবাই পড়োনি, তাই তো? দেখো, যারা পড়েছো, সেই ভট্টিকাব্য গ্রন্থটার মধ্যে আমার এই সৃষ্টিতত্ত্ব এবং প্রতিটা কোথা থেকে কতটা লেন্থ, যেটা এই যে এই ভট্টিকাব্যের মধ্যে সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব পর্যন্ত উল্লিখিত হয়েছে। এবং ভট্টিকাব্য এই পুরাণ বলো বা লৌকিক সাহিত্যের দ্বারা এরা এফেক্টেড। ইভেন তোমাদের একটা কথা বলে রাখি, যে আমাদের সায়েন্সের বহু জিনিস সংস্কৃত সাহিত্যের থেকে গৃহীত হয়েছে। তোমরা জানো, দেখো আমরা এখন এরোপ্লেন দেখি বা চাপি এরোপ্লেন, তাহলে এই এরোপ্লেনের তত্ত্ব আমরা কিন্তু পেয়েছি সংস্কৃত সাহিত্য থেকে। কোথা থেকে? দেখো, বলতে পারো কোথা থেকে। আমরা যদি বিমান দশনা, হ্যাঁ, বিমান দশনা বলে একটা শব্দ আছে। বিমান দশনা আমরা যখন বেদ পড়ি বা ঋগ্বেদে, যখন তোমাদের একটি ডিটেলসে যখন ঋগ্বেদ পড়বে, এখনো পর্যন্ত তোমরা পড়োনি, যখন ডিটেলস ঋগ্বেদ পড়বে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ভার্সন দেখি বা ওই যে একটা অদৃশ্য শক্তি দেখি, অদৃশ্য শক্তি আসছে আবার চলে যাচ্ছে, সেক্ষেত্রে এই বিমান দশনার টার্মটা পাই। এবং এই বিমান দশনার টার্মটা পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ইনস্ক্রিপশন বা লিপি গুলো দেখি, সেক্ষেত্রে অশোকের খরষ্টি লিপিতে এই অংশ দেখতে পাই। অশোকের খরষ্টি লিপিতেও এর উল্লেখ আছে কোন কোন জায়গায়। আবার বিভিন্ন জায়গায় যখন এই লিপি সাহিত্য বা লিপিগুলো খোদিত হয়েছে, সেক্ষেত্রে যে কপার প্লেট গুলো ছিল, আমি ডিটেলস চার্ট তোমাদের দিয়ে দেবো, তার মধ্যে আমরা বিভিন্ন অংশে এই নামগুলো দেখতে পাই, প্লেন বা তত্ত্ব। সেক্ষেত্রে একটা ওয়ার্ড আছে বিমান দশনা, সাহিত্য থেকে আমরা প্লেন সৃষ্টির যে অ্যাকচুয়াল রহস্য, সেখান থেকে আমরা জানতে পারি পরবর্তী ক্ষেত্রে। এছাড়া আমরা এই পুরাণের দুটো ভাগ দেখি। হ্যাঁ, এই অংশ বাদ দেখো কি কি এই কথার ভাগ।
এখানে ঈশ্বরকে অদ্বৈত বলা হয়েছে। কেন অদ্বৈত বলা হয়েছে? তার মধ্যে আমার যে যোগী পরমাত্মা, আমরা তৎকালীন দিনে পুরাণে যোগী বা পরমাত্মা, যাদের সিদ্ধ পুরুষ বলা হতো তাদেরকে যোগী বা পরমাত্মা বলা হতো। এবার সিদ্ধ পুরুষ কোনটা? পুরাণের মধ্যে সিদ্ধ পুরুষকে, ধরো সিদ্ধ পুরুষ তারাই, পুরাণ বলে বা সমস্ত সাহিত্যিক মতে সিদ্ধ পুরুষ হচ্ছে যারা যারা রাগ, ত্যাগ, ক্ষোভ, রাগ, ক্ষোভ, মোহ, মায়া, লিখে নিতে পারো, এগুলো বর্জন করতে পেরেছে এবং ত্যাগকে স্বীকার করতে পেরেছে। ত্যাগ কথার অর্থ হচ্ছে আমার পার্থিব চাওয়া পাওয়াগুলো আমি ত্যাগ করব, তবে আমি সিদ্ধ পুরুষের মধ্যে যাব। তবে এক্ষেত্রে সন্ন্যাসী, সবাই যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে তা নয়। সিদ্ধ পুরুষ কথার অর্থ যে আমি পুরোপুরি সন্ন্যাসী তা নয়। আমি সিদ্ধ পুরুষ যদি এগুলো বাদ দিয়ে আমি থাকি না, আমার সংসার জীবন ছেড়ে আমি যদি কোনো গুরুর শরণাপন্ন হই, কারোর দীক্ষা গ্রহণ করি, সেক্ষেত্রে আমি সন্ন্যাসী হলাম। কিন্তু এগুলো ত্যাগ করে যদি আমি থাকি, মানে ইভেন বানপ্রস্থ অংশও আমি বলতে পারি, সেক্ষেত্রেও সিদ্ধ পুরুষের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব, সিদ্ধ পুরুষের সিদ্ধ তত্ত্বে বা সিদ্ধি লাভ করার জায়গায়। সেক্ষেত্রে এই পুরাণে সেই তত্ত্ব আলোচিত হয়েছে এবং ভগবত প্রাপ্তির একটা মার্গই হলো যে ভক্তি, সেই বিষয়ে বিভিন্ন যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। দেখো, নারদ পুরাণ কি? নারদ পুরাণকে আমরা নারদীয় পুরাণ বলতে পারি, কারণ বৃহৎ বৃহৎ পুরাণ বা বৃহৎ নারদ পুরাণ বলে একটি পুরাণ আছে, তার থেকে আমরা পৃথকভাবে এটাকে করার জন্য এটাকে নারদীয় পুরাণ বলেছি। বৃহৎ নারায়ণ পুরাণ, বৃহৎ নারদ পুরাণ, এই যে এই স্পেলিংটা একটুখানি মনে রাখবে যে উপপুরাণ বলতে এটা বোঝালাম কি না। হ্যাঁ, এই অংশটাকে ত্যাগ করার জন্য এটাকে নারদ পুরাণ বলা হয়েছে। এই পুরাণ দুটি ভাগে বিভক্ত। কি কি? পূর্বভাগ এবং উত্তর ভাগ। পূর্বভাগ এবং উত্তর ভাগ এই দুটি ভাগে বিভক্ত। এছাড়া আমরা এই পুরাণের মধ্যে এর বিষয়বস্তুটা কি আছে, শ্লোক সংখ্যা, অধ্যায় কি, ওভারঅল আমার যে অধ্যায় আছে তার 125টা হলো পূর্বভাগ এবং উত্তর ভাগে 82টা। শ্লোক সংখ্যা হচ্ছে 25,000। এই পার্টগুলো তোমাদের কোশ্চেন খুব আসে এবং তোমাদের এই যে পৌরাণিক সাহিত্যটা আছে, যার ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও ধরো এই যে পরীক্ষাগুলো হবে তোমাদের, এর থেকে তোমাদের মাদ্রাসাতে সংস্কৃতের সিট কম হলেও, আমি চাই না যে সিট কম হলে তোমরা পাবে না এরকম নয়, দেখো সিট কম হলেও তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আমি কতটা পারি, এবং এসএলএসটি কে তোমরা লক্ষ্য করে এগোতে পারবে। এসএলএসটির সিট এবার খুব খারাপ থাকবে না। দেখো এর মধ্যে কি বিষ্ণু ভক্তি এবং যজ্ঞ, ঋষিদের মধ্যে প্রধান প্রবক্তাকে। আর একটা কথা বলে রাখি, তোমার পুরাণ বলো মন্ত্র বলো, সেক্ষেত্রে আমরা নামগুলো কি দেখি, যিনি রচয়িতা তার নামেই হয় পুরাণের নাম, তথা মন্ত্র যজ্ঞ যাই বল। দেখো অগ্নিপুরাণ, আমাদের অগ্নিপুরাণ কে বেদে অগ্নিদেবের প্রাধান্য ছিল। বেদে প্রধান লোক দেবতাই ছিল অগ্নি, এবং অগ্নি দেবতার এই উদ্দেশ্য করে বা অগ্নি দেবতাকে বলতে পারো এই যে প্রাধান্য দেওয়া হলো, এর তত্ত্ব আমরা অগ্নিপুরাণে, অর্থাৎ বেদের দ্বারা পুরাণ প্রভাবিত, এটা এক্ষেত্রে একদম পরিষ্কার। দেখো বেদে প্রধানই ছিল অগ্নি, কারণ প্রথমেই ঋগ্বেদের মন্ত্রটা কিসে শুরু হচ্ছে ইমরান? জানা আছে? ঋগ্বেদের অগ্নিসূত্রের প্রথম মন্ত্র কি? কে পারবে? মনীষা, রিম্পা? পারবে না? দেখো প্রথম মন্ত্রই আমার শুরু হচ্ছে ওং অগ্নি মিলে পুরোহিতং।
ওম অগ্নি মিলে পুরোহিতম, এতে বলা হয় কি, এবং এই যে মন্ত্রটা বেশ কিছুটা বড় মন্ত্র, এর প্রথম লাইনটা এটা, এবং এতে বলা হয় কি এই মন্ত্রের অগ্নি দেবতা গায়ত্রী ছন্দ্র প্রজাপতি ঋষি, অগ্নি দেবতা গায়ত্রী ছন্দ প্রজাপতি ঋষি। এই কথার অর্থ কি, এই মন্ত্রটা অগ্নি দেবতাকে উদ্দেশ্য করা বলা হয়েছে। ছন্দের ভাগ তোমাদের এক্ষেত্রে ডিটেলসে ছন্দ আমি পড়াবো পরের ক্ষেত্রে, সে দেরি আছে পড়তে। ধরো ছন্দের ভাগের মধ্যে গায়ত্রী ছন্দ এবং কে প্রজাপতি ঋষি নিয়ে রচিত হচ্ছে এই অগ্নিসূক্তের প্রথম মন্ত্র। দেখো এক্ষেত্রে আমরা আরো বেশ কিছু পুরাণগুলো, মহাভারত রামায়ণের কাহিনী এর মধ্যে স্থান পেয়েছে। এর অধ্যায় কত, 83টা, 383টা অধ্যায় বিভক্ত হচ্ছে আমাদের অগ্নি পুরাণ। দেখো এর পরে আসি আমরা বামন পুরাণ। দেখো বামন পুরাণের বেশ কিছুটা স্থাপত্য, জ্যোতিষ, ভাস্কর্য, অর্থবিদ্যা এগুলো আমরা বামন পুরাণে নিহিত দেখি। তবে এক্ষেত্রে আমরা যদি একটু বিষয়বস্তুটা দেখি, ওই বিষয়বস্তুগুলো ওই আগের আগের যে কটা পুরাণ পড়ে এলাম সেগুলো অনেকটা একঘেয়ে, এক পাশে বিষয়বস্তু, সবারই ওই দেবতার মাহাত্ম্য কীর্তন, আমাদের জীবন চর্চা বা সমাজ চর্চার নীতি ওই পুরাণের মধ্যে নিহিত হয়েছে। কিন্তু বামন পুরাণটার মধ্যে একটু আধুনিকতার ছোঁয়া দেখি বা আরেকটু ঘুরে যাই। কি দেখো, আমাদের স্থাপত্য, আমাদের জীবনটা, সামাজিক জীবন, দৈনন্দিন জীবন প্রভাবিত, কিন্তু এক পাশে চিন্তাধারাগুলোকে বাদ দিয়ে এবার আস্তে আস্তে আমরা বামন পুরাণে দেখছি কি বিভিন্ন মূর্তি নির্মাণ, ধর্মশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং অর্থনীতি, আমাদের যে ভারতীয় অর্থনীতি সেই অর্থনীতি পুরাণ দ্বারা প্রভাবিত, এবং সংস্কৃতি তথা আয়ুর্বেদ, অথর্ববেদে যে আয়ুর্বেদ চর্চা হয়েছিল সেই আয়ুর্বেদের চর্চা আমরা কিছুটা বামন পুরাণে দেখতে পাই। এর শ্লোক সংখ্যা কত, 10,000। পরবর্তীকালে এর মধ্যেও আমরা যজ্ঞবিদ্যা বলো, ভগবান বিষ্ণুর মাহাত্ম্য কীর্তন সব দেখব, সাথে সাথে অলংকার শাস্ত্র। ছন্দ আর অলংকারের ক্লাস এখনো পড়াইনি, এগুলো শেষ দিকে করাবো প্রায়। দেখো এই যে অলংকারের জ্ঞান কেন, আচ্ছা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাম এই পুরাণগুলোর মধ্যে ছন্দ আর অলংকার কিসে কাজে লাগে। দেখো এক্ষেত্রে আমি বলে রাখি যে সাহিত্য, ওভারঅল আমাদের পড়ার বিষয় কিন্তু সাহিত্য। একটা সাহিত্যকে যখন আমি পড়বো তার মধ্যে রসবোধ থাকবে, তার মধ্যে আমার ভাষার জ্ঞান থাকবে, একটা সেন্টেন্স রচনা করার বা পড়ার মধ্যে আমার আগ্রহ জন্মাবে। যাতে আমি আমি এখানে গ্রামারের একটা কাঠখোট্টা সূত্র দিয়ে অ এর সঙ্গে অ যোগ করে আ হয় এই ধরনের পড়া আমি কিন্তু সাহিত্যে পড়তে পারবো না। এই পড়াটাকেই আমাকে সাহিত্যে যদি আমি পড়তে চাই একটু ঘুরিয়ে পড়তে হবে। তার মধ্যে অলংকার কি করে, অলংকার বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। যেমন ধরো আমি বাংলায় যদি একটা কথা বলি, যেমন পদ, পদগুলো আছে, বাক্যের অলংকার কি, অব্যয় পদ। যেমন আমি গেছিলাম তোমাকে দেখিনি, এই একটা সেন্টেন্স। আবার এটাকে আমি যদি ঘুরিয়ে বলি, আমি গেছিলাম কিন্তু তোমাকে তো দেখতে পাইনি। দেখো এই যে দুটো সেন্টেন্স বললাম, এর মধ্যে সেকেন্ড সেন্টেন্সটা শুনতে তুলনায় ভালো লাগলো। কি লাগলো তো? তিনজনে শুনতে পাচ্ছ? বিষয়টা বোঝা যাচ্ছে? কোনো হ্যাঁ না নেই, কিচ্ছু নেই, আমি বলে যাচ্ছি একা। রিম্পা, মনীষা, বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আর বাকি দুজন চুপচাপ, কিচ্ছু নেই, মিউট করে বসে আছে। বুঝতে পারছি। আচ্ছা পরীক্ষাটা তো দিতে হবে, কিছু হ্যাঁ না বললে আমি তো কিছু বুঝতে পারি না। দেখো পরবর্তী ক্ষেত্রে এই যে বিষয়গুলো, আমার অলংকার বলো, ছন্দ বলো, এগুলো একটা সাহিত্যের ক্ষেত্রে তার লেখা বা রচনার মাত্রাকে মনোগ্রাহী করে তোলে। যদি এরম না থাকে, ধরো আমি জানি আমার ভারতীয় সংস্কৃতি কি, সে তো সব পুরাণেই বলছে, 19-20 সমস্ত পুরাণেই দেবতার মাহাত্ম্য কীর্তন হচ্ছে, তাহলে আমি বামন পুরাণটা স্পেশালি পড়বো কেন? আমার পড়ার কি যুক্তি থাকবে? সেক্ষেত্রে আমার সেন্টেন্সটাকে যুক্তিগ্রাহ্য করা এবং সেন্টেন্সটার মধ্যে যাতে মানে অলৌকিক ঘটনাটাকে না সাজিয়ে বলো। অলৌকিক ঘটনা কোনো কোনো ক্ষেত্রে বলা হয়, কিন্তু সেটার মধ্যেও যেন সেই
খাপছাড়া বা বাস্তব অভিন্নতা না থাকে। এবার বলতে পারো যে অলৌকিকের মধ্যে বাস্তব অভিজ্ঞতা কেন থাকবে? দেখো, যখন আমি প্রেজেন্ট করছি অলৌকিক ঘটনাটাকেও আমি বাস্তব বোধ দিয়ে প্রেজেন্ট। বিষয়টা বোঝা গেল না? গেল না? আমি তিনজনকে জিজ্ঞেস করলাম। ম্যাম দেখো, যখন আমি এক্ষেত্রে আমরা দেখব যে ধরো শ্রীকৃষ্ণের আমি অলৌকিক ভাবটা আমার রয়েছে পুরাণে, তাহলে এই পুরাণে যে শ্রীকৃষ্ণের অলৌকিক ভাবটা রয়েছে সেক্ষেত্রে আমার কি হবে উদ্দেশ্যটা? আমি শ্রীকৃষ্ণের অলৌকিক মহিমাটা বলছি, কিন্তু সেটা এইভাবে প্রভাবিত হচ্ছে, এবং আমার ঘটনাগুলো যাতে শ্রীকৃষ্ণের অলৌকিক ভাবের দ্বারা প্রভাবিত হয়, সেই লেখাটা আমাকে সেই মতটা প্রতিষ্ঠা করতে হবে লেখার দ্বারা। সেই ক্ষেত্রে রচয়িতা এবং রচনার মধ্যে বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয় অলংকার, ছন্দ, জ্যোতিষ এবং আমার বোঝাবার কায়দা, বোঝাবার ক্ষমতা বা ধরন, লেখার ধরন। সেক্ষেত্রে পুরাণগুলো সমালোচিত হয়ে ওঠে, গ্রহণযোগ্য হয়ে ওঠে। দেখো, ভবিষ্য পুরাণটা সম্বন্ধে যদি একটু জানি, আমাদের ভবিষ্য পুরাণ কি আছে, যে ভবিষ্যৎ কালে আমাদের এই সংসারে কি কি ঘটবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পুরাণ কিন্তু ভগবান নয় বা ভবিষ্যৎ দর্শিতা নয়, কিন্তু কি একটা অ্যাজাম্পশন, যেই অ্যাজাম্পশনটার মধ্যে সাইন্টিফিক যুক্তি থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে মিল হবে। দেখো, এখানে যে মিলটা আমাদের পরবর্তী কাজে আছে, আসি দেখো যে ভবিষ্যৎকালে এই সংসারে কি কি ঘটবে, এই বিষয়কে নিয়ে আমাদের এই ভবিষ্য পুরাণ রচিত। কি এর ফলে বিভিন্ন সময় নানা প্রক্ষেপেতে স্থান পেয়েছে, কিছু ইংরেজি শব্দও এই পুরাণে আমরা পাই। এই পুরাণের 4টি পর্ব এবং 14,000 শ্লোক, তাই এই পুরাণের এরূপ নামকরণ হয়েছে। কি আছে? সূর্য পূজার পরাকাষ্ঠা বিশেষভাবে এই পুরাণে রচিত। দেখো, এই পুরাণে সূর্য পূজা করা হতো। বর্তমান দিনে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এখনো কিন্তু সূর্যদেবকে ভগবান হিসেবে মানা হয়। কি মানা হয় তো? হ্যাঁ। আচ্ছা, দেখো, আর কি, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, আর একটা জেনে রাখো, শ্রীকৃষ্ণের পুত্রের নাম কি? শাম্ব। হ্যাঁ, কুষ্ঠরোগে পীড়িত হয়ে সূর্য পূজার মাধ্যমে রোগমুক্ত হন। এই পুরাণে হননি কথাটা নয়, হন। হ্যাঁ, এই পুরাণে 4টে সংহিতার বিশেষ অংশ কিছুটা রয়েছে এবং আমাদের রাজবংশের ইতিহাস জানা যায়। দেখো, আমার এই ভবিষ্য পুরাণে ভবিষ্যৎ কাল সম্বন্ধে বলা হয়েছে, দেবতাকে, সূর্যদেবকে পরবর্তী জীবনে বা পরবর্তী কালে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কাহিনী এখানে রচিত হয়েছে বা বলা হয়েছে, কিন্তু সেটাকে শুধু কাহিনী বা গল্প করা হয়নি, তাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেছে। এই যা বর্তমান দিনে গল্প আর এই রচিত গল্পের মধ্যে এই তফাৎ। দেখো, চিত্রনাট্য, হ্যাঁ, তোমরা যে সিরিয়াল টিভিতে হয় দেখো, এই সিরিয়াল তোমরা বলতে পারো যে সংস্কৃত নাট্য সাহিত্য থেকে এই নাটক হয়েছে। দেখো, মঞ্চস্থ নাটক, হ্যাঁ, এখনকার দিনে যে সমস্ত আগে আগে তোমরা জানো যে থিয়েটার, যাত্রায় যে অভিনয় হতো, তার সাথে এই সিরিয়ালের কিন্তু তফাৎ অনেক। কারণ এইখানে চিত্রনাট্য তোমরা দেখো, অনেক কিছু বাদ যায়, অনেক কিছু নিজের মনের মতন করে সাজিয়ে একটা প্রেজেন্ট করে দেওয়া হয় দর্শক যাতে বুঝতে পারে। কিন্তু অন স্পট মঞ্চে অভিনয় যেটা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এতটা চিত্রনাট্য বা এতটা কাল্পনিকতা দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা সংস্কৃত সাহিত্যের থেকে ওই মঞ্চস্থ নাটকগুলো এক প্রভাবিত, এবং ওই মঞ্চস্থ নাটকের প্রতিরূপ এই সিরিয়াল দেখতে পাও। এই সিরিয়ালের সাথে কিন্তু ওই পুরোপুরি মিল নেই নাট্য সাহিত্যে। দেখো, আমরা কি জানি, এই পুরাণে সূর্য পূজার সাথে সাথে কলিযুগের বিভিন্ন রাজবংশের ইতিহাসও এখানে বর্ণনা করা হয়েছে, বা পরবর্তী যুগে লাইফস্টাইলটা কিভাবে চলবে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। এই কটা অংশ বোঝা গেল? তিনজনকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ ম্যাম। ইমরান? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। দেখো, কিছু কিছু এখানে শর্ট প্রশ্ন করেছি যাতে আরেকটু তোমাদের মনে হয় বা একঘেয়ে বিষয়টা না লাগে। নামগুলো দেখো, মহাপুরাণ এবং উপপুরাণ দুটোরই কিন্তু সংখ্যা 18।
তবে নামগুলো যখন পড়বে একটু ধরে পড়বে। দেখো, সব থেকে বড় পুরাণ কোনটা? স্কন্দ পুরাণ। শ্লোক কটা? 11,000। আচ্ছা, স্কন্দ পুরাণের পরের পুরাণটা কি বলেছিলাম, যে স্কন্দ পুরাণ বাদ দিয়ে অন্য পুরাণটাকে আমরা বলতে পারি কোন পুরাণটা? এই মাত্র বলেছি। শোনা গেল না, তাই তো? বায়ু পুরাণ। বায়ু পুরাণ। আচ্ছা, আর কি রে? ম্যাম পদ্মপুরাণ। আর আছে তো 18খানা, পর পর যাও না, যা লাগে লাগবে। আর ব্রহ্মপুরাণ আছে, যা যা ভবিষ্য পুরাণ, এত কটা আছে। পদ্মপুরাণ, সঠিক অ্যান্সারটা পদ্মপুরাণ। রিম্পা, এটা কিন্তু তোমার একটা সেকেন্ড ক্লাস, এরকম ভুলভাল অ্যান্সার দিও না। আমি পরের দিন নোটটা দিই। আমি, হ্যাঁ বলো। পড়া হয়নি তাই? এখন পড়া। এখানে আপনি জিসটা শুধু লিখে দেন, ওখানে তো পড়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনো পড়া হয়নি, ঠিক আছে। ঠিক আছে, দেখো, ক্ষুদ্রতম পুরাণ কি? বৃহত্তম পুরাণ, ক্ষুদ্রতম পুরাণ কোনটা? কুর্ম পুরাণ। শ্লোক সংখ্যা 5,000। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আরো দেব কোশ্চেন, আগে এই লিস্টটা দিয়ে পরের দিন আমি কিছু কোশ্চেন সমেত একদম নোটটা দিয়ে দেবো। দেখো, মঙ্গল কাব্যের উৎস কোন পুরাণ? মঙ্গল কাব্যের উৎস কোন পুরাণ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মঙ্গল কাব্যের উৎস কোন পুরাণ? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মঙ্গল কাব্যের উৎস। আচ্ছা, এক্ষেত্রে একটা অন্য ধরনের প্রশ্ন এখানে করেছি। দেখো, যে মূর্তি কয় প্রকার? মূর্তি কয় প্রকার? মূর্তি বলতে কি কি? আমরা যে ভগবানের মূর্তি পুজো করি, সেই মূর্তির ধারণা আমরা পুরাণ থেকে পাই। আগে বাকি অংশগুলো পড়াবো, তারপর আমি গোটা ধারণাটা ডিটেলসে বলে দেবো। এখানে শুধু শর্ট প্রশ্নে লিখিয়েছি। দেখো, মূর্তি কয় প্রকার ও কি কি? কি কি? 7 প্রকার আছে। কি? স্বর্ণময়, মানে সোনার মূর্তি হয়। রূপ, রজত, কাঁসা, পিতল, তামা, লোহা, দারু বা কাঠ, এবং মৃন্ময়। আমরা এখন বেশিরভাগই মৃন্ময় মূর্তি পুজো করি, মানে মাটির প্রতিমা পুজো হয়। সেক্ষেত্রে 7 প্রকার মূর্তির উল্লেখ কিন্তু আমরা পুরাণ থেকে পাই। একটা প্রশ্ন, আরো একটা প্রশ্ন হয়, মূর্তি পূজার উল্লেখ কোথা থেকে পাই? পুরাণ থেকে পাই। দেখো, পুরাণে বর্ণিত মূল ঘটনাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? প্রাচীন কাল এবং অর্বাচীন কাল। এই কাল সম্পর্কে একটু বলে রাখি। দেখো, পুরাণে বর্ণিত মূল ঘটনাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 2টো ভাগে। কি কি? প্রাচীন কাল এবং অর্বাচীন কাল। দেখো, মনু থেকে শুরু করে মহাভারতের যুদ্ধ পর্যন্ত, মনু থেকে শুরু করে মহাভারতের যুদ্ধ পর্যন্ত সময়কাল হচ্ছে প্রাচীন কাল। হ্যাঁ, এবং পরীক্ষিত থেকে শুরু করে গুপ্ত বংশের রাজত্বকাল পর্যন্ত অর্বাচীন কাল। পরীক্ষিত থেকে শুরু করে গুপ্ত বংশের রাজত্বকাল হলো অর্বাচীন কাল। এই বিষয়টা। আদি পুরাণ কোনটা? ব্রহ্মপুরাণ। এটা লিখিয়েছিলাম। আচ্ছা, ব্রহ্মপুরাণের কাহিনী কে বিবৃত করেছেন? আমি এই মাত্র তোমাদের বলেছি, যখন যে পুরাণ হবে সেই ঋষির নাম থাকবে।
ঋষি, এই ঋষিটার নাম তুলনায় আলাদা, মানে ব্রহ্ম নয়। এই ঋষির নাম হচ্ছে ঋষি লোমহর্ষণ। নামটা থাকে যেন, লোমহর্ষণ কথার অর্থ রোমাঞ্চকর এক্ষেত্রে হবে না, লোমহর্ষণ। পদ্মপুরাণ কোন সময় রচিত হয়েছে? আনুমানিক। দেখো এক্ষেত্রে আমরা এই পুরাণগুলোর রচনাকালের সময় কিভাবে জানতে পারবো? তার ভাষা, তার লেখার স্টাইল, তার রচয়িতার অনুযায়ী আনুমানিক ধরা হয় ষষ্ঠ ও সপ্তম শতক। দেখো এই ষষ্ঠ আর সপ্তম শতকের নাম পাওয়ায় আর একটা কোশ্চেন আমরা পাই যে পুরাণ বেদের পরবর্তী, কখনোই বেদের সমসাময়িক, এই বিষয়টা আমরা মনে রাখতে পারি না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল আন্ডারে এসে যায়। কেউ কেউ বলেছেন বেদের সমসাময়িক, কিন্তু হবে না, কারণ যদি এই পুরাণের সময়কাল দেখি আর বেদের সময়কাল অনেক তফাৎ। পদ্মপুরাণের কটা খণ্ড? 6টা। আচ্ছা, প্রহ্লাদের বিষ্ণু ভক্তি, প্রহ্লাদ, আমাকে বলো তো দেখি তিনজনের মধ্যে প্রহ্লাদ কোথায় পাওয়া যায়? প্রহ্লাদ নামটা আমরা শুনেছি কোথায়? হ্যালো? প্রহ্লাদ কে বলতে পারবে? মনীষা, রিম্পা, ইমরান, প্রহ্লাদ কোথায় শুনেছি? দেখো যে উত্তরটা দেখতে পাচ্ছ সেই উত্তরটার মধ্যেই ঘোরানো অ্যান্সার আছে। পদ্মপুরাণে, হ্যাঁ এখানে লেখা আছে যে এদের কাহিনীগুলো আমরা কিসে পাই? পদ্মপুরাণ। দেখো পদ্মপুরাণের বিষয়বস্তু কি, আমি একটু আগে বলেছি, পদ্মপুরাণের বিষয়বস্তুটা দেখি, দেখো তাহলে বুঝতে পারবো। পদ্মপুরাণের কি বিষয়বস্তু? দেখো এখানে মোক্ষ প্রাপ্তির মার্গ, পৃথুর উৎপত্তি, বৃত্তাসুর সংগ্রাম, বামনাবতার। যখন এই অংশগুলো আসি, বামনাবতার বা বিষ্ণুর মাহাত্ম্য কীর্তনের সময় প্রহ্লাদ একটি অবতার, যে ক্ষেত্রে বামনাবতারের মধ্যে এই প্রহ্লাদের নামটা আমরা পাই। বিষ্ণু যে অংশে বামনাবতার ধারণ করেছেন বা নৃসিংহ অবতার ধারণ করেছেন, সেক্ষেত্রে আমরা প্রহ্লাদের নামটা পাই। দেখো বিষ্ণু পুরাণের কাহিনী কে বিবৃত করেছেন? মহর্ষি বশিষ্ঠের পৌত্র পরাশর। এখানে যে কটা প্রশ্ন লিখেছি, আমি পরের দিন পিডিএফটা গোটা দিয়ে দেবো। এখান থেকে কোনো অংশ, আমি যতটুকুনি পিডিএফ তোমাদের দেবো, ওই পিডিএফটা থেকে কোনো বাদ দেবে না, ওভারঅল পুরোটা পড়ে যাবে। আশা করি তোমাদের মাদ্রাসাতেও কিছুটা হেল্প হবে। দেখো বশিষ্ঠের পৌত্র পরাশর এই বিষ্ণু পুরাণের কাহিনী বিবৃত করেছেন। এবার বিষ্ণু পুরাণের কটা ভাগ আমরা দেখেছি? 6টা, এটা আমরা দেখেইছি। বিষ্ণুর 10টি অবতারের বিশদ বর্ণনা কোথায় আছে? বিষ্ণু পুরাণে। বিষ্ণুর, আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ভাগবত পুরাণেও কিন্তু বিষ্ণুর মহিমা কীর্তন হয়েছে, তবে সেটা ক্ষেত্র বিশেষে, কিন্তু বিষ্ণুর মহিমার বেশিরভাগ অংশই কীর্তিত হয়েছে কিন্তু বিষ্ণু পুরাণে। পঞ্চরাত্র সম্প্রদায়ের বর্ণনা কোন পুরাণে বর্ণিত? পঞ্চরাত্র সম্প্রদায়,
এর বর্ণনা কোন পুরাণে বর্ণিত? বিষ্ণু পুরাণে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে সম্প্রদায় বা চতুরাশ্রম সম্বন্ধে যে আলোচনা হয়েছে বিষ্ণু পুরাণে, আমরা ডিটেলস যখন পড়লাম পেয়েছি, সেক্ষেত্রে সম্প্রদায়ের আলোচনা ওই চতুরাশ্রম ভাগের গার্হস্থ্য জীবনের মধ্যে এই বিভিন্ন মানব সম্প্রদায় সম্বন্ধে আলোচনা আছে, তারই একটা ভাগ হলো পঞ্চরাত্র। পরবর্তীকালে দেখি যে বায়ু পুরাণের অপর নাম কি? কি? শিব পুরাণ বা শৈব পুরাণ। এটা একটু নতুন, এটা ওর মধ্যে ছিল না। বায়ু পুরাণের অপর নাম কি? শিব পুরাণ বা শৈব পুরাণ। তবে এটা দিলে কখনোই ভেবো না যে এটা উপপুরাণের নাম দিয়েছে। উপপুরাণের নামগুলো আমি লিখিয়ে দিয়েছি। বায়ু পুরাণের বিষয়বস্তু অনুযায়ী এটি কোন সম্প্রদায়ের অন্তর্গত? শিব শৈব সম্প্রদায় বা পাশুপত সম্প্রদায়। দেখো, বায়ু পুরাণের মূল অংশ কোন সময় রচিত হয়েছে? পঞ্চম শতকে। আমি আগেও দেখলাম যে খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকে পুরাণগুলো রচিত, সেক্ষেত্রে বায়ু পুরাণের মূল অংশটা আনুমানিক 50 শতকে রচিত হয়েছে। এইটুকুনি অংশ বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ইমরান আর রিম্পা, ইমরান আর রিম্পাকে বলছি, তোমরা যে প্র্যাকটিস সেটটা করে পাঠিয়েছো আমি দেখেছি, ইমরানও করেছো, রিম্পাও করেছো, তবে রিম্পা অনেক কটা প্রশ্ন বাদ দিয়ে গেছে, উত্তরগুলো পারোনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি নেক্সট দিন ক্লাসে তোমাদের ওই পুরো প্র্যাকটিস সেটটা আমি করাবো। হ্যাঁ, পুরো প্র্যাকটিস সেটটা করিয়ে বুঝিয়ে দেবো এবং বাকি অংশটুকু পুরাণের হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, কারক, কারকের কি বাকি আছে? মনীষা আর ইমরান, কোন বিভক্তিটা বাকি আছে? না মনীষার হয়ে গেছে? হয়ে যাচ্ছে আমার। পুরোটা ইমরানের হয়নি, তাই তো? ম্যাম, আপনার কাছে শুধু ষষ্ঠী আর সপ্তমীটা বাকি আছে। আমার কাছে ষষ্ঠী আর সপ্তমীটা বাকি আছে। ঠিক আছে, আমি বৃহস্পতিবার, বৃহস্পতিবার, ম্যাম, আপনি বৃহস্পতিবার বলেছিলেন একটা ওই লিখতে দেবেন। হ্যাঁ ওটা আমি ওটা তোমাদের ক্লাসের মধ্যে থাকবে না, ওটা ক্লাসের বাইরেই পরীক্ষাটা হবে, ক্লাস টাইমিং এ পরীক্ষা নেব। তোমাদের বৃহস্পতিবার যেমন সন্ধ্যের দিকে ক্লাস হয়, আমি টাইমটা জানিয়ে দেবো বুধবার যে কখন ক্লাস হবে। বৃহস্পতিবার ক্লাসে এই অংশটা পড়ানো শেষ করি, আমি শুক্রবার দিন তোমাদের প্রশ্ন দিয়ে দেবো, তোমরা টাইম ধরে করে আমাকে খাতা পাঠিয়ে দেবে ছবি তুলে। হুম, কারকের পুরোটা ঠিক আছে। টাইমটা মেনটেন করে, এবং আশা করি তোমরা সবাই বড় হয়েছো, কেউই দেখে করবে না, না দেখে করো, দেখে করলে তোমাদেরই ক্ষতি। যা হয়, এখানের নম্বরটা কিন্তু বেশি ভ্যালু নয়, যে যা পাও ভুল হোক ঠিক হোক আমাকে শুক্রবারের মধ্যে করে, শুক্রবার আমি দিয়ে দিলে আশা করি ওই ডেটের মধ্যে একদম টাইম ধরে করে আমায় পাঠিয়ে দেবে ছবিটা। ঠিক আছে। আমি তিনজনকে বললাম, ঠিক আছে, আমি বৃহস্পতিবার এটা করিয়ে আগে শেষ করবো। ঠিক আছে, রাখি। ম্যাম কোন প্র্যাকটিস সেটের কথা বলছিলেন? আমি তো পাইনি কোনো। না, তোমার প্র্যাকটিস সেটটা দিইনি, কারণ ওরা পরীক্ষা দেবে বলে দিয়েছে, ওরা মাদ্রাসাটা দেবে সেই হিসাবে দিয়েছি, আমি ক্লাস করিয়ে নিয়ে সবাইকে করাবো প্র্যাকটিস সেট। আচ্ছা ম্যাম, মাদ্রাসা আমিও দেবো। আগের দিন তো বললে না। ঠিক আছে, আমি আজকে পাঠিয়ে দেবো, আমাকে করে দেবে, তাহলে একসাথে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেবো আজকে, আর এই পুরাণের গোটা নোট আমি বৃহস্পতিবারের পরে দেবো। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, রাখছি। আর তোমার কোথাও কারোর বুঝতে অসুবিধা আছে? আমি তিনজনকেই জিজ্ঞেস করছি। না ম্যাম, আমার অসুবিধা নেই। আচ্ছা, রিম্পা? না, কোনো অসুবিধা নেই। ম্যাম আগের দিনের যে ফাইলটা দিয়েছিলেন ওটা তো খুলছে না, ওটা কি ইয়েতে ছাড়া খুলবে না? মানে ফোনে খুলছে না তো। কি ফাইল দিয়েছিলাম?
ওই যেটা সম্পাদন কারকের আর অপাদান কারকের যে এটা হ্যাঁ পিডিএফ। তোমাদের খুলছে না আরো যাদের দিয়েছি? হ্যাঁ খুলেছে তো ম্যাম। ইমরান খুলেছে? হ্যাঁ ম্যাম, আমার শুনেছি, আমি পড়েছি। আচ্ছা, দেখো ওটা তো ওয়ার্ড ফাইলে করা আছে আশা করি, তাই না? আচ্ছা, যাই হোক, তোমরা যখন ওটাকে ডাউনলোড করবে, করে অপশন থাকবে ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, তুমি ওয়ার্ড ফাইলেই করো, দেখো খুলে পেয়ে যাবে। না হলে আমাকে মেসেজ করো, আমি আরো একবার পাঠিয়ে দেবো। আচ্ছা, আসলে ডাউনলোডটাই হচ্ছে না তো, ফাইল নট সাপোর্ট দেখাচ্ছে। আই নট সাপোর্ট, ঠিক আছে, আমি হ্যাঁ, আরো একবার পাঠিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম, রাখলাম। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ ম্যাম।